আপনাকে স্বাগতম। দীর্ঘ অপেক্ষার পর আমরা আমাদের আজকের এই পিএসপি সেশন ফার্স্ট ক্লাস শুরু করতে যাচ্ছি। আমার উদ্দেশ্য হচ্ছে এই 4 দিনে আপনাদেরকে অলরেডি আমি ব্যাখ্যা করেছি, তারপর বলবো ওয়েব ডেভেলপমেন্টের যে মেইন পার্টটা পিএসপি সেটা শেষ করে দিব, সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব। এবং আপনাকে একটা আমি মাইলস্টোন, যে এই মাইলস্টোনে গেলে আপনি এই ধরনের কাজ করতে পারবেন এবং মার্কেটে আপনি জব যদি করতে চান তাহলে এত টাকা স্যালারি আশা করতে পারেন। তো আমি পিএসপি শুরু করার আগে পিএসপি ওয়েব ডেভেলপমেন্টের জন্য যে ধরনের টুলস এবং সফটওয়্যার লাগবে সেটা নিয়ে আলোচনা করি। আমরা যদি আমাদের টার্গেট জানতে পারি আসলে আমি কি করি, আমাদের দেশের আমাদের মেইন সমস্যা হচ্ছে আমাদের ক্যারিয়ার কাউন্সিলিং। আমাদের টিচাররা বলে না যে তুমি এটা শিখলে এটা হতে পারবে। কিছু জিনিস হয়, যেমন আপনি ডাক্তার হতে চাইলে আপনাকে স্পেসিফিক বলে দেয় যে তুমি এসএসসিতে বায়োলজি লাগবে, এইচএসসিতে বায়োলজি লাগবে, এই সাবজেক্টগুলো তোমার ভালো মার্কস লাগবে, তাহলে তুমি ডাক্তার হওয়ার জন্য চেষ্টা করতে পারবে। তো বাট ওভারঅল সবার বেলা এই জিনিসটা হয় যে আমি আসলে কম্পিউটার সায়েন্সে পাস করতেছি, আমার উদ্দেশ্য জানি না। কম্পিউটার সায়েন্স পাস করার পরে আমি বুঝতে পারি এবার কিছু একটা আমার করা দরকার। আবার যারা কম্পিউটার সায়েন্স তো সবাই না, যারা কম্পিউটার সায়েন্স না তারা তো আদৌ জানেই না সে কেন পড়াশোনা করতেছে। ডিগ্রি দরকার, ডিগ্রি হলে সার্টিফিকেট হবে, সার্টিফিকেট হলে চাকরি করবো, কি চাকরি করবো যেটা হবে। এখন কেউ অ্যাকাউন্টসে পাস করে মার্কেটিং করতেছে, আবার কেউ কম্পিউটার সায়েন্সে পাস করে মার্কেটিং করতেছে। আবার কম্পিউটার সায়েন্সের অনেক শাখা প্রশাখা আছে, যেটা আমরা আসলে লাকিলি আমি ওই পেশা পেয়েছি তাই আমি ওই জবটা করতেছি। এই জন্য আমি ফার্স্টে আপনাদেরকে আজকে আমি একটা ধারণা দেবো আসলে আপনি কি কি শিখতে হবে আপনি যদি এই সেক্টরে আপনার ক্যারিয়ার করতে চান, এবং কোন লেভেলে গেলে আপনি কতটুকু মার্কেট থেকে আশা করতে পারেন। আমি এই মার্কেট মিন করতেছি হচ্ছে বাংলাদেশের জব মার্কেট। এখন আপনি যদি ব্যবসায়ী হন সেটা ডিফারেন্ট। একজন আলু ব্যবসায়ী কিন্তু মাসে 20 টাকা আর্ন করতে পারেন। আমি এমনও দেখছি আপনারা জাস্ট ডিলার, টোবাকো কোম্পানির ডিলার, তার মাসে কয়েক কোটি টাকা ট্রানজ্যাকশন, সেটা ডিফারেন্ট। সেটার জন্য পড়ালেখার চেয়েও অন্য বিষয়গুলো বেশি দরকার। আবার যদি কেউ আউটসোর্স করতে চান, যে ফ্রিল্যান্সিং করতে চান, ফ্রিল্যান্স ক্যারিয়ার করতে চান, সেখানেও আমার দীর্ঘ অভিজ্ঞতা এবং আমার স্টুডেন্ট অনেকেই ফ্রিল্যান্সিং করে। আমার যেটা মনে হলো তার কাজের চেয়ে কমিউনিকেশন স্কিলটা বেশি জানা দরকার। যে যত ভালো কাস্টমার সাথে কমিউনিকেশন করতে পারে, আর দেখা যাচ্ছে ভালো কাজ পায়। কাজ যদি আপনি পান, ভালো প্রোগ্রামার হায়ার করা পাবেন, কঠিন কিছু না। ঠিক আছে, আমরা অনেককে দেখছি উইনাক্সসফট, ইগ্রাসফট, এদের মালিক কেউই কিন্তু একটা অক্ষর একটা লাইন আপলোড করতে পারে না। তারা জাস্ট ভালো কমিউনিকেশন স্কিল আছে, তারা কাজ নেয়, নিয়ে ভালো ভালো ডেভেলপার হায়ার করে তাদেরকে কাজ করে। ক্লায়েন্টরা হ্যাপি, তারা ভালো কাম করতেছে। আমি একমাত্র এখানে ফোকাসিং করবো আপনাদেরকে যে বাংলাদেশের মার্কেটে যদি আপনি জব করতে চান, আমার এই গাইডলাইনটা আপনাকে হেল্প করবে। টার্গেট যদি আমি বলি, এটা কিন্তু আমরা টার্গেট মাইলস্টোন বলি, অথবা আমরা এটাকে বলতে পারি হচ্ছে রোড ম্যাপও বলতে পারি, যে এই রোড ম্যাপে আপনি যেতে হবে। আপনারা অনেকেই HTML এর নাম শুনেছেন, তাই না? ওয়েব ডেভেলপমেন্ট, যদিও এই কোর্সে আমি HTML শেখাবো বা আমার হাতে শেখানোর সুযোগ নেই, বাট এটা আমার ব্যাখ্যা করা উচিত কেন HTML শিখবো। HTML কে বলা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইটার কাজ হচ্ছে ওয়েবে কোনো কিছু শো করতে হলে এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে শো করতে হবে। ঠিক আছে, আমরা যদি
ওয়েবকে দুইটা ভাগে ভাগ করি, এক হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, আর হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড হচ্ছে ব্যাক এন্ডের কাজগুলোকে, ব্যাক এন্ডের প্রসেস ডাটাকে ফ্রন্ট এন্ডের মাধ্যমে কত ইফেক্টিভলি, কত সুন্দরভাবে আপনি শো করতে পারেন। বাস্তবতা হচ্ছে অনেক সময় ব্যাক এন্ড ডেভেলপারের চেয়ে ফ্রন্ট এন্ড ডেভেলপারের ওয়ার্ল্ডের ডিমান্ড বেশি। হ্যাঁ, তো আমি এই দুইটা বাক্যে একটু ব্যাখ্যা করতেছি। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে আপনি যা দেখতেছেন দৃশ্যমান, এর পিছনে অনেক কাজ। আপনি একটা আজকে সকালে হয়তো প্রথম আলো ওয়েবসাইটে গেছেন, প্রথম আলো কন্টেন্টগুলো রিড করতেছেন, নিউজগুলো পড়তেছেন, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। ব্যাক এন্ড কি হচ্ছে আপনি জানেন না, বাট আপনাদেরকে আমি আজকে এই কোর্সে শেখাবো হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডের জিনিসগুলো কি কি সেটা নিয়ে আমি আলোচনা করব। একটা ভালো ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়ার জন্য কি কি লাগবে সেটা আমি জানাতে পারবো। এখানে বলে রাখি, আমাদের দেশের জবের, যারা আমাদের জব দেন তাদের এক্সপেকটেশন উন্নত বিশ্বের যারা জব দেন তাদের এক্সপেকটেশনের একটু ডিফারেন্স আছে। আমার হাউস ছোট, আমার ইনকাম হচ্ছে মাসে কোম্পানি 2 লাখ টাকা, সো আমি এমন একজনকে চাই যিনি সব জানেন, তিনি ফ্রন্ট এন্ডেরও কাজ করবেন, ব্যাক এন্ডেরও কাজ করবেন, তাকে দুইটাই জানতে হবে। আবার আপনি ফ্রিল্যান্সার, আপনাকে কেউ হায়ার করছে, সেও বলবে যে তুমি আমাকে দুইটাই দিতে হবে। এটা হচ্ছে বাস্তব। কিন্তু ভালো হাউসগুলোতে তারা কখনো ফ্রন্ট এন্ড ডেভেলপারকে দিয়ে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করায় না, ব্যাক এন্ড ডেভেলপারকে দিয়ে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করায়। ইভেন ইন্টারন্যাশনাল হাউসগুলোতে একজন ব্যাক এন্ড ডেভেলপার ফ্রন্ট এন্ডে কিছুই পারে না, তাকে ওই ব্যাক এন্ডের জন্য মানা করা। আবার একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার ব্যাক এন্ড জানার দরকার, তাকে ফ্রন্ট এন্ডের জন্য তাকে গুরু মানা। একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার বাংলাদেশে 2 লাখ প্লাস স্যালারি বিশ্বের, আবার একজন ব্যাক এন্ডও ঠিক থাকে। আমি আলোচনা দেব ফ্রন্ট এন্ড আসলে কি কি থাকে, এবং প্রত্যেকটা বিষয় কি আমি সেগুলো আলোচনা করি। ফ্রন্ট এন্ডে ফার্স্ট আসে আপনার হচ্ছে HTML। HTML মানে হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আপনার ওয়েবে ব্রাউজারে কোনো কিছু শো অথবা ট্রান্সফার করতে হলে আপনি মানবেন না, ওয়েবে আপনাকে কোনো কিছু শো করতে হলে HTML লাগবে। বিশ্বে একমাত্র ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে ওয়েবে শো করা, দ্বিতীয় কোনো ল্যাঙ্গুয়েজ নাই, এর প্রতিদ্বন্দ্বী কোনো ল্যাঙ্গুয়েজ। এবং এটাকে মেইনটেইন করার জন্য একটা অর্গানাইজেশন আছে W3, তার মানে হচ্ছে WWW, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হ্যাঁ, এটার সাথে আমরা মিলে কি রাখতেছি W3 প্রোগ্রামার্স, W3 স্কুলস, W3 আর্টিসানস, এই নামগুলো এখান থেকে আসলে নেওয়া। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা এই কনসোর্টিয়ামটা হওয়ার আগে অপারেটিং সিস্টেম যারা বানাচ্ছিলেন তাদের ব্রাউজারগুলো তারা নিজেদের মতো করে মার্কআপ ল্যাঙ্গুয়েজ লিখত। এতে এক অপারেটিং সিস্টেমে ডেভেলপ করা ওয়েব অন্য অপারেটিং সিস্টেমের ব্রাউজারে সাপোর্ট করতো না। এটা একটা ডিফিকাল্টি হয়ে গেল। তখন ওরা একটা কনসোর্টিয়াম করে W3C, দ্যাট মিন্স ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। এরা এখন ডিসিশন নিল যে কেউ নিজে নিজে তৈরি করতে পারবে, বানাবেন, W3 তে সাবমিট করবেন, ওদের অ্যাপ্রুভাল হলে সব ব্রাউজারে চলবে।
তাহলে বোঝাই যাচ্ছে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ, যে আপনাকে HTML জানতেই হবে, বিকজ এটার বিকল্প কোনো ল্যাঙ্গুয়েজ নেই। আপনি PHP তে কাজ করুন, পার্লে কাজ করুন, পাইথনে কাজ করুন, যেই ল্যাঙ্গুয়েজে কাজ করুন, ল্যাঙ্গুয়েজ ডাটা প্রসেস করতে পারে বাট ডাটা শো করতে পারে না। ডাটাটা সে HTML এর মাধ্যমে শো করে। তাহলে ফ্রন্ট এন্ডে এটা একটা গুরুত্ব আছে। আশা করি আপনারা এটা এখন এই ইউটিউব গুগলের যুগে শেখার কৌশল, জাস্ট HTML দিয়ে সার্চ করুন, গুগল জাস্ট HTML, অসংখ্য ভিডিও টিউটোরিয়াল এবং ওয়েবসাইট, বিশেষ করে WG স্কুলস এর সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত আছেন। এরপরে তারপরে HTML কে আমরা চিনলাম, সে ডাটা শো করে। এখন ডাটা শো এর মধ্যে কত রকমের শো আছে, কত রকমের শো করা যায়, আই মিন ডাটা ডিজাইন করা যায়, সেটার জন্য আরেকটা CSS, SKG স্টাইল শিট। এটা মূলত হচ্ছে HTML যেটা শো করতেছে সেটাকে ডিজাইন করার দায়িত্ব হচ্ছে CSS। তাহলে বুঝতে পারতেছেন, আপনি কোনো কিছু যা শো করে দিলেন, এটাকে দেখতে মনে হয় যে গাছ, ভালো লাগে। আপনি যদি একটু সুন্দর করে হেডার, ফুটার, সাইড বার, লেফট সাইড বার, রাইট সাইড বার, কন্টেন্ট, এই যে বিভিন্ন পজিশনগুলো যদি শো করতে চান, তখন আপনাকে CSS লাগবে। তাহলে বুঝতে পারতেছি ফ্রন্ট এন্ডে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ওকে, আরেকটা আরো ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। প্লিজ চুপ থাকবেন না, আপনার কোনো ইনস্ট্যান্ট কোশ্চেন করবেন, এবং আপনার কোশ্চেনটা ভিডিওতে আসবেন এবং পরবর্তীতে অন্যদের সাহায্য হবে, এবং এই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তো জাভাস্ক্রিপ্ট HTML ডাটা শো করে, CSS ডাটা ডিজাইন করে, জাভাস্ক্রিপ্ট কি করে? জাভাস্ক্রিপ্ট একটা ল্যাঙ্গুয়েজ, এই দুটো হচ্ছে স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ, এরা ডিসিশন নিতে পারে, ওকে যা বলবেন তাই করবে, চিন্তা শক্তি নেই, ডাটা প্রসেস করতে পারে। হ্যাঁ, কিন্তু আমাদের প্রয়োজনে, ধরুন আপনি একটা রেজিস্ট্রেশন ফর্ম, এটাকে দুইভাবে ভ্যালিডেশন করা যায়। এক হচ্ছে ফ্রন্ট এন্ডে, আপনি যে পিসিতে বসে আছেন, যেই ব্রাউজারে বসে আছেন, সেই ব্রাউজারে যদি আপনি যখন রেজিস্ট্রেশন ফর্মে ইমেল অ্যাড্রেসটা ভুলে লেখেন, তখন সে সাথে সাথে আপনাকে একটা মেসেজ প্লিজ এন্টার দ্য ভ্যালিড ইমেল অ্যাড্রেস। আপনি যখন মোবাইল নাম্বারটা ভুল দিচ্ছেন, তখন সে আপনাকে বলে প্লিজ এন্টার দ্য ভ্যালিড মোবাইল নাম্বার। পাসওয়ার্ড যখন মিসম্যাচ হচ্ছে, তখন সে আপনাকে বলে যে পাসওয়ার্ড মিসম্যাচ, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড। এটা আমি PHP দিয়েও করতে পারি, তাহলে জাভাস্ক্রিপ্ট কেন? PHP কে বলা হচ্ছে সার্ভার ল্যাঙ্গুয়েজ। সার্ভার হচ্ছে, ধরুন আপনার সামনে পিসিতে একটা সার্ভার, আমার পিসিতে হচ্ছে আমি ব্রাউজার বা ক্লায়েন্ট। তা আপনার সার্ভার যখন আমার ওয়েবসাইটটাকে হোস্ট করব, আমার পিসি থেকে যখন আপনার পিসিতে ঢুকবো, ওখান থেকে ডাটা প্রসেস হয়ে আসতে যে সময় লাগবে, সেম কাজটা যদি আমার পিসিতে প্রসেস করতে যায়, তাহলে অনেক কম সময় লাগবে। সাধারণত বিশ্বের অলমোস্ট আমাদের বাংলাদেশের 99% ওয়েবসাইটই হচ্ছে USA বা ইউরোপের কোনো সার্ভারে হোস্ট করা থাকে, যেখানে PHP থাকে। আমি যদি এখানে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে এটা আমি ভুল ইমেল দিচ্ছে কিনা, পাসওয়ার্ড মিসম্যাচ হচ্ছে কিনা, এই জিনিসগুলোতে আমি ইউএস থেকে ভেরিফিকেশন করে নিয়ে আসতে চাই, স্বাভাবিকভাবে এটা স্লো হবে। তাহলে আমার করা কি, আমার পিসিতে যে জিনিসটা ভ্যালিডেশন করা সম্ভব, সেটা ইউএসএ পাঠানো হবে। আমি এখান থেকে ভ্যালিডেশন করে পাঠাবো, যেন সে সরাসরি ডাটাটা সাবমিট বা প্রসেস হতে পারে। এই জন্য জাভাস্ক্রিপ্টকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ বা ব্রাউজার ল্যাঙ্গুয়েজ। এটাও বিশ্বে একমাত্র ল্যাঙ্গুয়েজ। তার একটা বিকল্প ছিল, জন্মের কিছুদিন পরে মারা গেছে, সেটা ছিল অ্যাকশন স্ক্রিপ্ট। তারা ফ্ল্যাশ নিয়ে কাজ করছেন, তারা এটা নাম শুনে থাকবে, এটা এখন আর নাই। সো বিশ্বে একমাত্র ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট। সো আপনাকে ফ্রন্ট এন্ডের জন্য জাভাস্ক্রিপ্টটাকে, যেসব কাজগুলো আমরা এখন দেখা যাচ্ছে যে যত বেশি সম্ভব
ইউজারের পিসিতেই ডাটাগুলোকে প্রসেস করে সার্ভারে নেওয়া যায়, ততই ওয়েবসাইটের পারফরম্যান্সের জন্য ভালো। একবার একটু কল্পনা করেন, প্রথম আলো ডেইলি 4 লাখ মানুষ ভিজিট করে অনলাইন, আমি তো দূর জানি নাকি আরো বেশি হতো, 10-15 লাখ মনে করেন নাকি সারা বিশ্বে। তো ওদের যদি 10-15 লাখ মানুষের ভিজিট করার কারণে সার্ভারে যদি 10-15 লাখ মানুষের ডাটাকে প্রসেস করতে যায়, আর এটাকে যদি ডিস্ট্রিবিউট করা যায় 10-15 লাখ মানুষ 10-15 লাখ পিসি দিয়ে ঢুকতেছে, ওই পিসি গুলোতে ডাটা প্রসেস হবে, দেন হচ্ছে প্রসেস ডাটা সার্ভারে আসবে, সার্ভার ডাটা বেজে সেভ করে রাখবে। তাহলে কোনো সার্ভার লোড অনেক কমে যাচ্ছে, আপনাদের অনেক ভালো হচ্ছে না? তাহলে তারা কি করবে? যা ওয়েবসাইটটা যখন তৈরি করবে বা ওয়েব অ্যাপস বা সফটওয়্যারটা, তারা এমন কিছু কাজ যেটা ক্লায়েন্ট ইন্ডিক করা সম্ভব সেটা তারা জাভাস্ক্রিপ্ট দিয়ে করবে। ঠিক আছে? আজকে আমরা দেখবেন গুগলে কোনো কিছু সার্চ দিতে চাইলে সে আমাকে সাজেস্ট করে, ডিড ইউ মিন, তুমি কি এটা মিন করতেছো, অনেক সাজেশন করে, বিকজ গুগল আপনার পিসিতে প্রসেস করে আপনাকে সাজেস্ট করতেছে, মনে তুমি এটা চাচ্ছ, মনে তুমি এটা চাচ্ছ, ওরা সার্ভার পাঠানো। যখন আপনি এটা সিলেক্ট করতেছেন তখন সার্ভারে কি ডাটা নিয়ে এসে তাও আপনার পিসিতে ঢেকে দেয় জাভাস্ক্রিপ্ট দিয়ে, যে তুমি এখন 10 পেজ দেখতেছো, বাকি 20 পেজ আমি তোমার পিছনে লাগাই রাখবো, একটা করে দাও। এইভাবে জাভাস্ক্রিপ্টের বহু ব্যবহার আমরা আজকে গুগল ম্যাপ দেখতেছি, এখানে 90% হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আজকে গুগলের ব্যবহার যত লেটেস্ট টেকনোলজি আছে সবকিছু হচ্ছে জাভাস্ক্রিপ্ট হচ্ছে। তাহলে ফ্রন্ট এন্ডে HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো হচ্ছে কোর জিনিস। এর বাইরে এটা কিন্তু আপনারা নোটেড রাখবেন, আমার ভিডিও দিয়ে দিও, ভিডিও থেকে আপনারা জেনে নেবেন, সো এখন টেনশন নেওয়া দরকার না, জিনিসটা মনোযোগ দিয়ে বুঝে নেবেন। এর বাইরে আসলে ফ্রন্ট এন্ড ডেভেলপারের কিছু নাই, কিন্তু এদের শাখা প্রশাখা অনেক বেশি, যেটা শিখতে আপনার অনেক সময় লাগে। শাখা প্রশাখা বলতে কি, যেমন আমি যদি বলি HTML CSS এর জন্য একটা CSS, এটাকে বলা হচ্ছে কম্পাইলার, যেমন হচ্ছে SAS একটা কম্পাইলার, আর হচ্ছে লেস। আমি আপনাদেরকে বলেছিলাম যে CSS ডিসিশন নিতে পারে না, CSS এ লজিক করা যায় না, ডাইনামিক করা যায় না, এই কাজগুলো তো CSS এর এই কম্পাইলার দিয়ে আপনি কাজটা করতে পারেন। তাহলে আপনাকে যদি যে কোনো অ্যাটলিস্ট আমি সাজেস্ট করব SAS-টা আপনি যদি কখনো ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চান, আপনার যদি ভালো লাগে, অনেক সময় আমাদের কিছু কাজ আমার ক্যারিয়ারটাকে আমার মনে ভালো থাকার, যেটা আমার ভালো লাগে সেদিকে আমি ক্যারিয়ারটাকে ডাইভার্ট করি, এমন একটা ভালো যে কাজ করে আপনি আনন্দ পাবেন সেই কাজই করা উচিত। ওই কাজে টাকা বেশি, ওখানে আমাকে যেতে হবে, এটা হলে আপনার ক্যারিয়ার, ঠিক আছে? আপনাকে আনন্দ দিতে হবে। তো আপনি যখন দেখবেন আপনার ডেটে ভালো লাগছে সব কিছু, তখন আপনি CSS SAS এবং লেসটা অ্যাটলিস্ট SAS-টা আপনার এর বাইরে HTML CSS এর 8টা প্লাস জাভাস্ক্রিপ্টের সমন্বয়ে একটা লাইব্রেরি আছে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। আপনারা অনেকের নাম শুনে থাকবেন। এটা দিয়ে আপনার UI ইউজার ইন্টারফেস ডিজাইন করা হয়। আপনি যে কাজটা 1000 লাইন লিখে করতেন, সেটা উপর থেকে একটা ট্যাগ লিখে দিন, একটা ক্লাস লিখে দিন, বুটস্ট্র্যাপটাকে ইনক্লুড করবেন, হয়ে যাবে, সুন্দর ডিজাইন হয়ে যাবে, ইন্টারেক্টিভ হয়ে যাবে, ডাইনামিক হয়ে যাবে। এই কাজগুলো কি করতেছে টুইটার কোম্পানি আছে না, ওরা ওদের টুইটার ওয়েবসাইটটাকে বানানোর একটা ফ্রেমওয়ার্ক বানাচ্ছে, টুইটার বুটস্ট্র্যাপ। তো তারা এটাকে ওপেন সোর্স করে দিয়েছে, যে কেউ চাইলে ইউজ করবে, এবং এটা প্রতিদিন আপডেট হচ্ছে। আপনার প্রায় কয়েক হাজার মানুষ ডেইলি এটাকে ধরে আপডেট করতেছে, আপনি ফ্রি আপডেটটা ইউজ করতেছেন, আপনার কাজ অনেক সময় লাগছে। আপনি যদি ইউজটা জানতে পারেন, এখানেই মজা। এই সেক্টরে ওয়েব ডেভেলপমেন্টের, PHP ওয়েব ডেভেলপমেন্টের সবচেয়ে মজাটাই হচ্ছে ওপেন সোর্স। আপনাকে লাখ লাখ মানুষ রিসোর্স দিচ্ছেন, আপনি এটা নেবেন নাকি ওটা নেবেন নাকি সেটা নেবেন, এটা নিয়ে একটা পেরেশানি থাকতে হবে, এবং আপনাকে রেগুলার পড়ালেখা করতে হবে। আপনাদের যদি কারো এই হ্যাবিটটাকে বেশি করতে ভালো লাগে না, তাহলে তাদের জন্য এই সেক্টর না। এই সেক্টর হচ্ছে সহজ, কিন্তু বেশি করতে হবে, সহজ বিষয়টাকে বেশি করতে হবে। স্যার প্রশ্ন আছে,
শিওর। এই যে আপনি টুইটার বললেন যেটা ওপেন সোর্স করে দিচ্ছে, লোকজন ডেভেলপ করতেছে, এইটাই কি মানে যে টুইটারটা লাইভ ওইটা থেকে ডেভেলপ হচ্ছে? ওইটা দেখি ওইটাকে এই বুটস্ট্র্যাপটা দিয়ে টুইটারটাকে ডেভেলপ হচ্ছে, ওইটাই তারা ওপেন সোর্স করে দিচ্ছে। মানে টুইটার ওয়েবসাইট না, টুইটার ওয়েবসাইটটা হচ্ছে আমরা ওটা ওদের এটা কমার্শিয়াল বিজনেস, বাট ওটার ব্যাক এন্ড ডেভেলপমেন্টের জন্য, ওটার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য যে লাইব্রেরিটা তৈরি করছে ওটাকে ফ্রি করেছে। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আমার স্পেসিফিক জাভাস্ক্রিপ্টের এমন কিছু জিনিস আছে যেটা ছাড়া কোনো ওয়েবসাইট হয় না। বিশ্বে এমন কোনো ওয়েবসাইট পাবেন না যেটা ওই জিনিসগুলো লাগেই। সেগুলো কি কি? এক হচ্ছে অ্যাটলিস্ট আপনাকে এই লাইব্রেরিটা শিখতে হবে যে এটা আপনাকে জানতেই হবে। এবং জাভাস্ক্রিপ্ট যিনি পারেন, কেন যে শিখতে হবে? আমি জাভাস্ক্রিপ্ট জানলে, কারণ এটা জাভাস্ক্রিপ্ট এটা চাই, এটা লাইব্রেরি। আসলে আপনি যে কাজটা জাভাস্ক্রিপ্টে 10 লাইন করবেন, যে করে বলতে একটা মেথড কল করে দাও, কাজটা হয়ে যাবে। এখন আপনি 10 লাইন লিখবেন নাকি একটা মেথড কল করবেন, কিন্তু যে কোয়েরি ভালো জানার জন্য জাভাস্ক্রিপ্টটা চাই। বাট ওই 10 লাইন কোড কমাই ফেলবে, আপনাকে লজিক দিয়ে চিন্তা করতে হবে। হ্যাঁ, ফ্যাশনেটা করবে। এরপরে হচ্ছে গুগল আরেকটা জিনিস বানায় ফেলছে, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার জিনিস জাভাস্ক্রিপ্ট দিয়ে। এটা আমার ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। এটাকে আমরা বলে হচ্ছে লাইব্রেরি, যেগুলি jQuery লাইব্রেরি অ্যাঙ্গুলার জেস। এটা ধরেন মিনিমাম 10 বছর পরে অ্যাঙ্গুলার জেসটা আসছে, আরো বেশি অর্গানাইজ, আরো বেশি রিচ, আরো সহজ করে দেওয়া হয়। ওকে, একটা ফ্রেমওয়ার্ক অনেকগুলো লাইব্রেরি সমন্বয় হয়। মানে এখানে ভিতরে jQuery আছে, মোডুলস লাইব্রেরি থাকতে পারে, অনেকগুলো তারা ছোট ছোট লাইব্রেরি করে একটা ফ্রেমওয়ার্ক। এবং ফ্রেমওয়ার্কটা যে কোনো একটা ডিজাইন প্যাটার্ন ফলো করে, যেমন ওরা এমভিসি ফলো করছে, প্রায় 40টার উপরে ডিজাইন প্যাটার্ন আছে। মানে আমাদের প্রোগ্রামিং এর ডিজাইনটা কেমন হবে সেটা তারা একটা সাধারণত হচ্ছে এমভিসিটা বেশি ইউজ করে। তাহলে অনেকগুলো লাইব্রেরির সামনে একটা ফ্রেমওয়ার্ক হয়, এটা হচ্ছে অ্যাঙ্গুলার জেস। এরকম আরো অনেক আছে, যেগুলো আমি মনে করবো আপাতত আপনার লাগবে না। যখন আপনি এই দুটো অ্যাটলিস্ট এক্সপার্ট হয়ে যাবেন, বাকিগুলো শিখতে আপনার তো শিওর বুঝছেন। তো আর একটা ব্যাকবোন জেস, এটা একটা মার্কেটে একটা ফ্রেমওয়ার্ক। আর হচ্ছে রিঅ্যাক্ট জেস, এটা একটা ফ্রেমওয়ার্ক। দেখা যায় এগুলো ভিতরে হয়তো jQuery কাজ করছে, বাট এগুলো jQuery থেকে ইজি করে দিয়েছে। jQuery আপনাকে বলতেছে 2 লাইনে করে বলতেছে না, কোনো লাইনে লেখা দরকার নেই, একটা জাস্ট ওয়ার্ড লেখো, শেষ। এরকম সহজ। তো এইগুলোতে একবার আপনি আয়ত্ত করতে পারেন, আপনার ফ্রন্ট এন্ডের জন্য ভালো। এরকম অসংখ্য আছে, আমি মোস্ট পপুলার গুলোর নাম আপনাকে বললাম। তাহলে এই তো এতটুকু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। আচ্ছা ভাইয়া, জি। ফ্রেমওয়ার্ক ব্যাখ্যা। ফ্রেমওয়ার্ক কি জিনিস? ফ্রেমওয়ার্ক লাইব্রেরি কি জিনিস আগে সেটা বলছি। লাইব্রেরিটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কাজের সলিউশন থাকে, একটা নির্দিষ্ট কাজের সলিউশন থাকে। এটা এক্সপার্ট প্রোগ্রামাররা ওই সলিউশন করে দিয়েছে একটা ক্লাসে প্রোগ্রামে, ওই ক্লাসটাকে কল করলে আমার প্রবলেমটা সলভ হয়ে যায়। তাহলে এরকম অসংখ্য প্রবলেমের জন্য অসংখ্য লাইব্রেরি তৈরি আছে, সবগুলো সমন্বয়ে অর্গানাইজ হয়ে একটা ফ্রেমওয়ার্ক হয়। তাহলে এই ছিল আমাদের ফ্রন্ট এন্ডের উপরে একটা ওভারঅল আইডিয়া। এবং আমার দেখা এখনো বাংলাদেশের অ্যাটলিস্ট 20 থেকে 25 জন আছে যারা শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করে মাসে 2 লাখ প্লাস স্যালারি পায়।
এই কয়দিন আগে বসুন্ধরা P1 গ্রুপ একটা সাবস্ক্রিপশন দিয়েছে এবং হাই স্যালারি দিয়ে একটু ভালো কন্টেন্ট কাজের করবে। তো আপনার শিওর বুটস্ট্র্যাপ দিয়ে কি ব্যাকএন্ড ডেভেলপ করা সম্ভব? না, এগুলো সব কিছুতে ফ্রন্ট এন্ড। ওকে, এখন আমরা যাব ব্যাক এন্ড ডেভেলপমেন্টের জন্য কি কি লাগবে তার একটা পার্ট আমরা শিখব আমাদের এই ক্লাসে। ব্যাক এন্ড ডেভেলপমেন্ট ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, আপনাকে সব জানা দরকার। এমন বিষয়ে এমন প্রোগ্রামার খুব কম, যা মানে আমি PHP এক্সপার্ট হয়ে গেছি, আমার আর PHP প্রস্তুতি জানা দরকার না, আমি এখন পাইথনটা শেখা শুরু করেছি, শিখতে ভালো লাগে তাই শিখি। আমি PHP পাইথন দুটোই পারি, আমি এখন কি করব পারোটা শেখা শুরু করেছি। PHP পাইথন ভালো পারি, আমি এখন রুবি অন রেইলস শেখা শুরু করেছি। হ্যাঁ, সেটা ডিফারেন্ট কেস, এটা ক্যারিয়ারের জন্য ইম্পর্টেন্ট কিছু না, ঠিক আছে? তো ব্যাকএন্ডের জন্য কি কি ল্যাঙ্গুয়েজ আছে? আমরা ফ্রন্ট এন্ডের জন্য বলছি HTML এর বিকল্প নাই, আমরা ফ্রন্ট এন্ডের জন্য বলছি CSS এর বিকল্প নাই, আমরা ফ্রন্ট এন্ডের জন্য বলছি জাভাস্ক্রিপ্ট এর বিকল্প। সো আপনি চাইলেও ওগুলো মুভ করতে পারবেন, কিন্তু ব্যাকএন্ডের জন্য PHP করতে হবে এমন কোনো শর্ত না। আমি বলবো PHP বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ করার আগে আপনাকে কেন করবেন এটা ডিসিশন নেওয়ার জন্য আপনি প্রত্যেক ব্যক্তি মার্কেট অ্যানালাইসিস যে আদৌ এটা শিখে আমার কোনো কাজে আসছে কিনা, কিভাবে সে মার্কেট অ্যানালাইসিস করবে। অ্যাজ এ বিজনেসম্যান আপনি চিন্তা করবেন মানুষ কি দিয়ে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট চায়। আপনি দেখবেন সবাই PHP দিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট চায়, বা আপনি দেখবেন যে সবাই এখন পাইথন দিয়ে যাচ্ছে, আপনি আবার বলবেন না এরা সবাই পাওয়ার দিয়ে চায়। অ্যাজ এ বিজনেস ম্যানেজার আপনি চিন্তা করবেন আমার ডেভেলপাররা এটা হতে হবে। অ্যাজ এ ডেভেলপার হিসেবে আপনি চিন্তা করবেন মার্কেটের জবগুলো রিকোয়ারমেন্টটা কি ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্য। এটার জন্য খুব বেশি দৌড়দৌড়ি বা জব যারা তাদের কাছে যাওয়া দরকার নাই, বাংলাদেশে বিডি জবসে গেলেই যথেষ্ট। আপনি দেখবেন যে ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্য ওরা কি কি চায়, ঠিক আছে? সেই অনুযায়ী আপনি ডিসিশন নেবেন, তাহলে আপনার ক্যারিয়ারের জন্য ভালো। তো ব্যাকএন্ডের জন্য যে যে ল্যাঙ্গুয়েজগুলো এগুলো আপনার জানা থাকলে ভালো। এক এক দেশে এক এক ল্যাঙ্গুয়েজের পপুলারিটি বেশি। আমাদের দেশে হচ্ছে PHP, ঘরে ঘরে PHP, তারপর কি হচ্ছে ইউরোপে যদি আপনি যান রুবি অন রেলস, এবং রিসেন্ট বিগ ডাটার জন্য যারা কাজ করতেছে রোবোটিক নিয়ে কাজ করতেছে ইউরোপে আমেরিকাতে তারা পাইথন নিয়ে কাজ করতেছে। এটা ইন্ডাস্ট্রি যে দেশে যে ধরনের ইন্ডাস্ট্রি গ্রো হচ্ছে, আমাদের দেশে এখন পর্যন্ত কোম্পানিগুলোর ডিমান্ড হচ্ছে একটা ওয়েবসাইট থাকে, প্রত্যেক কোম্পানি ফার্স্ট ডিমান্ড হচ্ছে ওয়েবসাইট থাকে। ঘরে ঘরে নিউজ পেপার, কত 24 টাইপের নিউজ পেপার আছে, নিউজ পেপার নামের সাথে 24 লাগা দিতে হবে। আপনি আজকে একটা ডোমেন করবেন প্রথম আলো 24 হয়ে গেছে নিউজ পেপার। তো আমার কাছে এখন ডিমান্ড ওই লেভেলে হয়ে গেছে। আমার বাইরে থেকে যারা সায়েন্স নিয়ে কাজ করতেছে, রোবোটিক্স নিয়ে কাজ করতেছে, তারপরে ড্রাইভারবিহীন চালকবিহীন গাড়ি নিয়ে ওরা গবেষণা করতেছে, তাহলে পাইথন নিয়ে পাইথন এটার জন্য ভালো। বিগ ডাটা যখন কোনো কিছু মেশিন নিজে ডিসিশন নেওয়া করবে তখন তাকে অনেক বেশি ডাইনামিক, তখন তারা পাইথন নিয়ে কাজ করছে, ঠিক আছে? তো আমি ব্যাকএন্ডের জন্য কি কি ল্যাঙ্গুয়েজগুলো মার্কেটে বেশ জনপ্রিয় এখন পর্যন্ত টপ লিস্টে আমার জানার মধ্যে বাংলাদেশের বলবো, আমি বাইরেটা বলবো না। বাংলাদেশে এখন PHP আছে, সেকেন্ড হচ্ছে পাইথন কাজ করতেছে, না নট পাইথন ডট এখন পর্যন্ত সেকেন্ড পর্যায়ে .NET বা C# বলা যায়, C# আছে, পাইথন আছে, পার্ল আছে, রুবি আছে, এই সবগুলো হচ্ছে ইভেন কোড ফিউশন আছে, যারা নাম একটা সফটওয়্যার কোম্পানি। এখানে ডিপেন্ড করে হচ্ছে অনেক কোম্পানি, বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানিগুলো বাইরে থেকে কাজ নিয়ে এসে কাজ তৈরি করে দেয়।
একটা কোম্পানির আমি যদি তার মধ্যে অ্যাডোবে একটা ল্যাঙ্গুয়েজ আছে কোল্ড ফিউশন, এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে করা সব কিছু আসলে পিএইচপি দিয়ে যা করতে পারবেন বাকি সবগুলো দিয়েও তাই এক্সট্রাঅর্ডিনারি কম্পিটিটিভ মার্কেট সবাই তাদের সেম ফিচারগুলো নিয়ে আসছে, আরো কত ভালো নিয়ে আসা যায় সেটা। এই জন্য আমি বলছি ভালো করার থেকে চিন্তা না করে আপনি জব প্রার্থী হিসেবে আপনি চিন্তা করবেন মার্কেটে কোন ল্যাঙ্গুয়েজটা এখন চাচ্ছে আপনি সেটা শিখে আসবেন। হ্যাঁ, আর পিএইচপি পপুলারিটি পাওয়ার মেইন কারণ হচ্ছে সহজ। এটা সহজ। আমাদের মেইন টার্গেট হচ্ছে পিএইচপি, সো আমরা জানবো যে পিএইচপি ওরিয়েন্টেড ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্য আমাদের কি কি জিনিসগুলো শিখতে হবে। আপনি মেধাবী অনেক বেশি, আপনি মেধা কম, আমার সেটা জানা দরকার না, বাট আপনাকে আমি টার্গেট দিই এই জিনিসগুলো আপনাকে জানতেই হবে। ওকে স্যার একটা কোশ্চেন, .NET and C# সেম? এটা হচ্ছে মাইক্রোসফটের একটা প্রোডাক্ট। উনি বলতে .NET এবং C# সেম কিনা। মাইক্রোসফটের ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল ভিজুয়াল বেসিক। ভিজুয়াল বেসিককে পরে মাইক্রোসফট বাদ দিয়ে VB.NET, VB.NET কে বাদ দিয়ে মাইক্রোসফট নিয়ে আসলো C# ভার্সন। ঠিক আছে, এজন্য আমি সেম বলতে পারি না, মাইক্রোসফটের আপডেটেড ভার্সন। এখন C# এর ডেভেলপারদেরকে আমরা বলে .NET ডেভেলপার। ঠিক আছে, ওই উত্তরাধিকার সূত্রে হয়ে গেছে আর কি এটার নামটা .NET ডেভেলপার বা C# ডেভেলপার। ওকে, আমার এখন মেইন ফোকাস থাকবে পিএইচপি তে আসলে আমি কি কি জানতে হবে পিএইচপি ওরিয়েন্টেড ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্য। তবে পিএইচপি দিয়ে আপনি যাই করতে চান, যত দিকে মুভমেন্ট করেন পিএইচপি টাকে ভালো জানতে হবে, তাহলে বাকি দিকগুলো আপনি গিয়ে ভালো কিছু করতে পারবেন। তো পিএইচপির জন্য আমাদের মার্কেটে আগে রিকোয়ারমেন্টটা বেশি ছিল, এখন রিকোয়ারমেন্ট অনেক ছোট হয়ে আসছে। এটা একটা সুবিধা। এবং ভবিষ্যতেও প্রযুক্তি এত বিশেষ করে .NET ডেভেলপার C# ডেভেলপারদের জন্য কিছুই লাগে না, তার একটা স্টুডিওতে বসে সবকিছু করা যায়, এক টুলসে সবকিছু জাস্ট ড্র্যাগ করে বনা দিবে, এন্টারপ্রাইজ সলিউশন বাটন করা দরকার, রেজিস্ট্রেশন প্রমোট করা দরকার, লগইন সিস্টেম করা দরকার, লজিক দরকার, জাস্ট টান দিয়ে উঠে যায়, টান দিয়ে এত আপডেট। ওরা এখন MVC পায়, হ্যাঁ এটা ফ্রেমওয়ার্ক ইউজ করে। পিএইচপি তে এসে আপনাকে এক নাম্বার হচ্ছে পিএইচপি টা জানতে হবে, আমি বললাম পিএইচপি জানতে হবে। দুই নাম্বার হচ্ছে আপনাকে একটা ফ্রেমওয়ার্ক জানতে হবে। তিন নাম্বার হচ্ছে আপনাকে একটা সিএমএস জানতে হবে। ঠিক আছে, এটা নিয়ে কথা নেই। ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে আজ থেকে 5 বছর আগেও যে ফ্রেমওয়ার্কটা টপ লেভেলে ছিল সেটা হচ্ছে কোড ইগনিটার। আপনার হাতে এটা অনেকের নাম শুনে থাকবে। এরপরে এখন সেকেন্ড, এখন যেটা আছে মার্কেটে সবচেয়ে বেশ পপুলার এবং সব হাউসগুলো এটারই ডেভেলপার চায়, সেটা হচ্ছে লারাভেল। প্রশ্ন হচ্ছে পিএইচপি শিখলে ফ্রেমওয়ার্ক কেন শিখতে হবে? তাই না? আমি তো পিএইচপি দিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারবো না, অবশ্যই পারবো। আমি কি পিএইচপি দিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারবো না, অবশ্যই। তাহলে ফ্রেমওয়ার্ক, হ্যাঁ ফ্রেমওয়ার্ক কেন দরকার? পিএইচপি দিয়ে আপনি প্রত্যেকটা যে জিনিসগুলো অটোমেটেড হওয়া যায়, আমরা বলি যে আমরা সাজেস্ট করি সেটা অটোমেটেড হোক, যেটা অটোমেটেড পসিবল না সেটা আপনি আপনার ব্রেইন থেকে বের করুন। যে ক্যালকুলেশনটা ক্যালকুলেটর দিয়ে করার সময় সেটা এখনকার যুগে এত দ্রুত সময় চলে যাচ্ছে, আপনি সবকিছুই ক্যালকুলেটর ছাড়া চলতে গেলে আপনার টাইম লস হবে। আপনি যদি ক্যালকুলেটরে করে ফেলেন, আর যেটা ক্যালকুলেটর সম্ভব না সেটা আপনি নিজের ব্রেন থেকে বের করুন, সেটা আসলে জিনিসটা কি। তো পিএইচপি দিয়ে আজ থেকে 5 বছর আগেও আমরা ফ্রেমওয়ার্ক, আমি 2009 সালেও আমরা কোনো ফ্রেমওয়ার্ক দিয়ে কোনো কাজ করবো এটা কখন কল্পনাই করতে পারি। এইটা র পিএইচপি আর নাহলে জুমটা সিএমএস। শর্টকাটের জন্য আমরা জুমটা ইউজ করতাম,
বিশেষ করে ওয়েবসাইট, পোর্টফোলিও সাইট, কর্পোরেট ওয়েবসাইট, নিউজ পেপার, এই ধরনের কাজগুলো সব জুমলা দিয়ে করতে হবে। আর সফটওয়্যার মানে আমরা র পিএইচপি দিয়ে কাজ করি। এবং পিএইচপি দিয়ে যে কোনো ওয়েবসাইট বানানো সহজ, সহজকে আরো সহজ করা, সিকিউরকে আরো সিকিউর করা জন্যই মূলত ফ্রেমওয়ার্কগুলো আসা। আমার বিশ্বের সব লগইন সিস্টেমের সিকিউরিটি সেম হওয়া উচিত, তাই না? বিশ্বের সব লগইন সিস্টেমের সিকিউরিটি সেম হওয়া উচিত, হাইলি সিকিউর হওয়া উচিত এবং কমন ফিচার, ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে। এটার জন্য প্রত্যেক ডেভেলপার নতুন করে লগইন সিস্টেম বানাবে, আবার আরেকজন টেস্টিং করে ঠিক আছে কিনা, এটা আসলে গুড প্র্যাকটিস নয়, হওয়া উচিত না। এরপরে আসেন রেজিস্ট্রেশন সিস্টেমগুলোর জন্য কমন কিছু ফিচার আছে। নেম দিতে হয়, অনেক সময় ইমেল অ্যাড্রেসটা অ্যাটলিস্ট দিতে হয়, অ্যাটলিস্ট দিতে হয়, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই চারটা ইনফরমেশন অ্যাটলিস্ট দিতে হয়। তাহলে ফ্রেমওয়ার্ক যদি আপনাকে এই কাজটা করে দেয় যে জাস্ট একটা কমান্ড লিখলেন, সে আপনার হয়ে যে লগইনের যত রকমের ফিচার আছে, ফরওয়ার্ড পাসওয়ার্ড, রেজিস্ট্রেশন, লগইন, রিমেম্বার মি, সব মিলে আপনাকে একটা নিট এন্ড ক্লিন কোড আপনাকে জেনারেট করে দেয়। তাহলে আপনার অনেক সময় বেঁচে যাবে, ঠিক আছে? আর রেজিস্ট্রেশনের জন্য কমন চারটা ফিল্ড দিয়ে দিলে আপনার অপশন তুমি দিলে এই চারটা ফিল্ড রাখতেও পারো, অথবা এই চারটা ফিল্ডকে ফেলাই দিতে পারো, নতুন ফিল্ড অ্যাড করতে পারো। না আপনাদের সহজ হয়ে গেল না? ড্র্যাগ এন্ড ড্রপের মতো ব্যাপার হয়ে গেল কিছুটা। ড্র্যাগ এন্ড ড্রপ হবে না, নিট এন্ড ক্লিন কোড জেনারেট করে তার একটা কমান্ড লিখো অথেন্টিকেশন, লিখলে সে আপনাকে কোডটা দিয়ে দেবে এবং এত ডকুমেন্টেড থাকবে কোনটা কেন কোড জেনারেট হচ্ছে, আপনি বাকিটা কাজ করবেন। আমি বলছি কমন কাজগুলো সে অটোমেট করবে। আচ্ছা, এরপরে আনকমন কাজ, যেমন আমার এমন একটা ফর্ম তৈরি করার দরকার, আমি ফর্ম তৈরি করতে পারি পিএইচপি দিয়ে, ওকে, বাট এই ফর্মটা সিকিউরড হয়েছে কিনা এটা তো আমার এজ এ ডেভেলপার হিসেবে আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট। ফ্রেমওয়ার্কে যারা 20 বছর এক্সপার্ট, 10 বছরের এক্সপার্ট, তারা এটাকে গবেষণা করে প্রত্যেকটা ফর্মের জন্য ইনপুট নেওয়ার জন্য কি করে সিকিউরিটি বিষয়গুলো রাখা দরকার, তারা সেটা অটোমেটেড সেট করে দেবে। আপনি যখনই কোনো ফর্ম করবেন তখনই তারা সিকিউরিটি অটোমেটেড অ্যাসাইন করবে যে এই ফর্ম দিয়ে ডাটাবেস হ্যাক করা যাবে না, ওয়েবসাইট হ্যাক করা যাবে না, হ্যাঁ, ক্রস সাইট স্ক্রিপ্টিং চালানো যাবে না, এই ধরনের ইস্যুগুলো অটোমেটেড অ্যাসাইন করবে। তাহলে আপনাদের অসুবিধা নেই, আপনি আপনার কাজ করে সিকিউরিটি দায়িত্বটা আরেকজন, ঠিক আছে? সিকিউরিটি নিয়ে আপনাকে টেনশন করার দরকার। ব্যাপারটা হচ্ছে আপনি অনেক কোটি বলতে, বাট আপনি সাইকেল চালাতে পারেন না বিকজ অফ সিকিউরিটি টেনশন। এখন যদি আপনাকে এমন একটা সিচুয়েশন দেয় যে এই এলাকায় আপনি নির্বিঘ্নে সাইকেল, আমরা দেখি ইউরোপের প্রেসিডেন্টরা সাইকেল চালায় অফিস আসে, বিকজ সে নিশ্চিত যে এখানে আমাকে কেউ খুন করতে আসবে। হ্যাঁ, ঠিক তো। ডেভেলপমেন্টেও যদি আপনি সিকিউরিটির দায়িত্বটা অন্য কাউকে দিতে পারেন যে সেই অটোমেটিক সিকিউর করে দেবে আপনার অ্যাপ্লিকেশনটাকে, তখন পিএইচপি দিয়ে র পিএইচপি দিয়ে করলে এটা আপনার লিখছি সিকিউরিটি দায়িত্ব দেওয়া হচ্ছে, কারণ পিএইচপি সেটা ফিচার ছিল, সময় বেশি লাগবে এটা নিয়ে আপনি কাজ করতে গেলে। আর ফ্রেমওয়ার্ক বলে নো টেনশন, আপনি ফর্মটা তৈরি করুন, সিকিউরিটি দায়িত্ব আপনার, ঠিক আছে? আবার ধরুন আমাদের কমন কিছু বিষয় আছে, যেমন আমরা যদি ইউজার প্রোফাইল ম্যানেজ করতে চাই বা কোনো ড্যাশবোর্ড করতে চাই, তাহলে আমরা চাইবো কি যে ওই টেবিলের ডাটাগুলো অটোমেটিক টেবিলাইজ আকারে শো করুক, যেটাকে আমরা বলি রুট বা ট্র্যাক, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। এর জন্য একই কাজের জন্য আমি প্রতিদিন কোড করতে যাব না, ফ্রেমওয়ার্ক বলছে কোনো দরকার নেই, এটা কমন কাজ, এটা আমি করে দিলাম, সিকিউরিটি দায়িত্ব আমি। প্রেজেন্টেশনটা সব প্রেজেন্টেশন বিশ্বের এক, পেজ বাই পেজ যাবে, ফ্রেমওয়ার্ক বলতেছে আপনার দরকার নেই প্রেজেন্টেশন করার জন্য, আমি প্রেজেন্টেশনটা করে দিলাম। এরকম অসংখ্য কাজ আছে যেটা ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা র পিএইচপি দিয়ে কাজটা করতে গেলে 1 বছর লাগবে, ফ্রেমওয়ার্ক বলতে তুমি আমার 2 মাসের দাও সময়, আমি করে দেবো। কারণ নিট এন্ড ক্লিন এবং এমবিসি ফলো করার কারণে যে কেউ ফার্দার ডেভেলপমেন্ট এই প্রজেক্ট করতে পারে এবং ওয়েল ডকুমেন্টেড থাকে। ফ্রেমওয়ার্ক দিয়ে করতে গেলে বাই ডিফল্ট ওয়েল ডকুমেন্টেড থাকে।
ফ্রেমওয়ার্ককে কি ইচ্ছামতো এডিট করে আমি ইচ্ছামতো ইয়ে করতে পারবো? ইচ্ছা মতো করতে পারো। একদম যেভাবে চাইবেন সেভাবে। ওকে, এবার আমরা যদি আমার ওই ফিচারটা দরকার, আমি ফিচারটা অফ করে দেব, জাস্ট ওই লাইব্রেরিটাকে অফ করে দেব। ওর একটা কনফিগারেশন পাইলে আমি কি নিব সেটা আপনার সাথে। আপনি যদি বলেন আমি সিকিউরিটি ফ্রেমওয়ার্কে সিকিউরিটি নেবেন, আমি নিজে সিকিউরিটি ফিচারটাকে অফ করে দেব। আপনি বলেন আমি ফ্রেমওয়ার্কে লগইন সিস্টেম হিসেবে আমি নিজে একটু লগইন সিস্টেম, ওকে নো প্রবলেম, আপনি অফ কমান্ডটা চালাবেন না, নিজে লগইন সিস্টেম বানান, কোনো সমস্যা নেই। এমন নয় যে তার জিনিস ইউজ করতে হবে। এবার আসি তাহলে ফ্রেমওয়ার্কের বিষয়টা কি। এর বাইরে ফ্রেমওয়ার্ক আছে, আমরা এখন সাজেস্ট করি যখন লারাভেল বা অ্যাটলিস্ট চালাতে হবে। মার্কেটে যদি আপনি ওয়েবসাইট না ভালো সফটওয়্যার এন্টারপ্রাইজ সলিউশন নিয়ে কাজ করতে চান এবং দ্রুত ক্লায়েন্টকে ডেলিভার করতে চান এবং হাইলি সিকিউর এবং আমরা বলি রিচ ইন্টারনেট অ্যাপ্লিকেশন, র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, র্যাপ, এই দুইটার সমন্বয়ে যদি কোনো কিছু চান তাহলে আপনাকে ফ্রেমওয়ার্ক দিতে হবে। এরপর হচ্ছে আরো কিছু আছে মার্কেটের মোস্ট পপুলার, যেমন YII, আরেকটা আছে সিম্ফনি, আর অনেকগুলো আছে, মোস্ট পপুলার হচ্ছে এটা। ঠিক আছে, এবার আসুন সিএমএস এর কাজ কি। একটু আগে যে কোশ্চেনটা করছে, আমি কি তাকে নিজের মতো কাস্টমাইজ করতে পারবো? ফ্রেমওয়ার্ক বলছে হ্যাঁ পারেন, আপনি আমাদের স্টাইল ইউজ করবেন না ইউজ করবেন। সিএমএস এ এক্ষেত্রে কিছু লিমিটেশন আছে, কারণ সিএমএস টা ধরুন আমার একটা মেশিন, যেই মেশিনটা হচ্ছে কি কার্টুন বানায়, ব্যাগ বানায় বা কলম বানায়, তো কলমের মেশিনে যদি আপনি চান মাউস বানানো হোক সেটা আপনি পাবেন। ওটা কলম বানানোর জন্য তৈরি হয়েছে মেশিনটা, একদিকে র ম্যাটেরিয়াল দিয়ে আরেকদিকে কলম দেয়, হ্যাঁ, বা প্যাকেট বানাবেন, প্লাস্টিকের প্যাকেট বা কাগজের প্যাকেট, একদিকে র ম্যাটেরিয়াল দিয়ে আরেকদিকে প্যাকেট দেয়। এই মেশিন সিএমএস গুলো স্পেসিফিক ডোমেইনের জন্য তৈরি করা, তবে ওরা একটা ফিচার আছে প্লাগ ইন। আমরা যেমন ইলেকট্রিসিটি, এই ঘরে ইলেকট্রিসিটি আছে কিন্তু আপনার ইলেকট্রিসিটি দরকার আপনার ল্যাপটপ, তখন আপনি কি করবেন, আপনার ল্যাপটপের প্লাগটাকে ইউজ করবেন, ল্যাপটপ ইলেকট্রিসিটি চলে আসবে, চার্জ হতে থাকবে। সিএমএস গুলো বাড়তে সুবিধা দিতে যে আমার এটা কমন ফিচার, তুমি আমার এখানে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, তবে তুমি তাহলে এক্সট্রা ফিচার অ্যাড করতে পারো, আমার থেকে এই ফিচারগুলো নিতে পারো অথবা আমার ফিচারকে রিচ করতে পারো। যেমন আপনার একটা ওয়েবসাইট করা দরকার, কোনো দরকার নাই ফ্রেমওয়ার্ক ইউজ করা, জাস্ট ওয়ার্ডপ্রেস থিমটা চেঞ্জ করে দিবেন। একটা ওয়েবসাইটের কমন যে ফিচারগুলো আছে তার চেয়ে 10 গুণ 20 গুণ ফিচার ওখানে অলরেডি আছে, যে কোনটা কোনটা শো করবে কোনটা কোনটা শো করবে সেটা আপনার ইচ্ছা। আপনারা নিউজ কভার করবেন, এটা ব্লগ করবেন সব। এখন কেউ বলছে আমার ওয়েবসাইটেও প্লাস ই-কমার্স হবে, তাহলে তো সমস্যা। বলতে তাহলে তুমি প্লাগইন লাগাও, একটা ই-কমার্স প্লাগইন লাগাইলে তাহলে ই-কমার্স হয়ে গেল। কোন ওয়ার্ডপ্রেসে আমরা একটা প্লাগইন লাগাই ই-কমার্স, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসকে ই-কমার্স এর মতো। ঠিক আছে, হোয়াট ইজ প্লাগইনস? ওকে, ওনার কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ প্লাগইনস। আমি বলছিলাম যে আমার একটা ল্যাপটপ, আমার এই বাড়ির স্বয়ংসম্পূর্ণ, তার সব জায়গায় ইলেকট্রিসিটি আছে, কিন্তু আমার এই ল্যাপটপেও ইলেকট্রিসিটি আছে, অতিরিক্ত কিছু ইলেকট্রিসিটি দরকার, তার একটা প্লাগ লাগাই দেবে বাড়ি থেকে, আমার ল্যাপটপে কিছু ইলেকট্রিসিটি আসবে। সোজা কথা, একটা সফটওয়্যারে একটা সিএমএস এ যদি অতিরিক্ত কোনো ফিচার একটা মডিউল অ্যাড করতে চান তাহলে সেটাকে আমরা বলে প্লাগইনস। ঠিক আছে, ওকে। এখন সিএমএস গুলোর মধ্যে মার্কেটে কি কি ছিল এবং কি কি আছে চলছে সেটা নিয়ে একটা আলোচনা করব। জুমলা ছিল আজ থেকে 10 বছর আগে টপ, তখন বিশ্বের 90% ওয়েবসাইট জুমলা দিয়ে তৈরি, তখন এত সফটওয়্যার ধারণাটা ছিল না যে ওয়েব বেস সফটওয়্যার হবে, তখন সব সফটওয়্যারগুলো ছিল ডেস্কটপ দিয়ে, ইআরপি গুলো ছিল ডেস্কটপ দিয়ে, এখন সব ওয়েব বেস হয়ে যাচ্ছে। কারণ এখন কোম্পানিগুলোর ধারণাও চেঞ্জ হচ্ছে, এখন কোম্পানিগুলো মাল্টি ন্যাশনাল হয়ে যাচ্ছে। একটা ছোটখাটো ইনভেস্টর যদি তারপরে আমেরিকান নামে একটা অফশোর হাউস থাকে, এটা যদি ছোট অফিস নেওয়া যায়, ওখানে কিছু কাজ নিয়ে যদি আমরা বাংলাদেশে পাঠাতে আমার অনেক লাভ। তারা কি তার দুইটা অফিসের জন্য ছোট কোম্পানি কিন্তু অফিসের জন্য বাংলাদেশের টাইম দিকে বা দুইটা অফিসের সাথে অ্যাকাউন্টিংটা সেন্ট্রালি মেইনটেইন করা দরকার।
যেটা ডেস্কটপ সফটওয়্যার উপস্থিত করার খুব ডিফিকাল্ট। এটা ওয়েব বেস, এটা একটা সার্ভারে রাখবো, যে যার ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে যে যার অফিস থেকে ঢুকবে মেইনটেইন করবে অ্যাকাউন্ট, রিচার্জ, ইনভেন্টরি সব কিছু। তো আগেকার দিনে সিএমএস স্টিল না, এখনো সিএমএস গুলো ম্যাক্সিমাম ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য। তো জুমলা অ্যাকচুয়ালি খুব প্রভাবশালী একটা সিএমএস ছিল এবং তুলনামূলক সে সময় সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা যেত জুমলা দিয়ে সেই সময়। এরপরে রাজত্ব শুরু হলো ওয়ার্ডপ্রেস। খুব বেশি দিনকার কথা না, এই আজকে ৭ বছর আগে শুরু করছে। এখন টোটাল ইন্টারনেটের 30% হচ্ছে ওয়ার্ডপ্রেস। তাহলে বুঝতে পারছেন মার্কেট বিশাল। হ্যাঁ, আপনাকে যদি বলা হয় বাংলাদেশের সবগুলো টাকা 1% না, আবার বুঝেন আপনার, তাহলে কিন্তু অনেক বিশাল। হ্যাঁ, 3 লক্ষ কোটি টাকা বাংলাদেশ সরকারের বাজেট হচ্ছে, তাহলে 1% হলে তো আপনার অনেক টাকা। ঠিক আছে, ঠিক তখন টোটাল ইন্টারনেটের হচ্ছে 30% হচ্ছে ওয়ার্ডপ্রেস। ইন্টারনেট মানে ওয়ার্ডপ্রেস, কোথাও ঢুকবেন ওয়ার্ডপ্রেস, কোথা থেকে বের হবেন ওয়ার্ডপ্রেস। এনিহাউ ব্যাকএন্ড এটা এই সিস্টেমটা কাজ করতেছে এবং আমাদের দেশের বহু হাউস আছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের থিম এন্ড প্লাগইন ডেভেলপমেন্ট করে ওদের মাসে বিভিন্ন টাকা আর্ন হচ্ছে। ঠিক আছে, আমার দেখা কয়েকটা জুম শেপার, উইডেক্স, ওরা তো কয়েক কোটি টাকা মাসে আর্ন করে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের থিম এবং প্লাগইন। সো আপনাকে এটা মাথায় রাখতে হবে এবং এই টেকনোলজির আপনার প্রয়োজন। আমি আবারও বলছি, আমি মনে করি বাসমতি চাল অনেক সুন্দর, অনেক সুগ্রাম, অনেক দামি, খেতেও খুব টেস্ট, কিন্তু সব দোকানদার কেন যেন চালটা রাখেন। দেখবেন আপনি বাজার মহল্লার সব দোকানদারের কাছে গিয়ে বাসমতি চাল কেন এত সুন্দর, এত দামি, এত সুস্বাদু চালটা কেন রাখে? বিকজ সবাই ওটা কেনার যোগ্যতা রাখে না। তো সে দেখতে মাসে, সারা মাসে 2-3 মাসে 1 বস্তা বাসমতি চাল বিক্রি হয়, বাট মোটা চাল আমাদের 40 টাকা, সেটা ডেইলি কয়েক বস্তা বিক্রি করা সম্ভব। সেটা হচ্ছে মোটা চাল। দিস ইজ দ্য আপনার ক্যারিয়ারের ওরকম হতে হবে যে কোনটা খুব হাই লেভেলের, কোনটা অনেক ভালো, এটা চিন্তা না করে মার্কেটে কোনটা বেশি চলতেছে সেটা আপনি শিখেন। একজন ডেভেলপারকে মার্কেট ওরিয়েন্টেড হতে হবে, তাহলে তার ক্যারিয়ার ভালো হয় না। হ্যাঁ, অলরেডি আমাদের সামনে একজন আছে, উনি সনি এরিকসন ছেড়ে ওয়েব ডেভেলপমেন্টে চলে আসার চেষ্টা করছে। বিকজ উনি দেখতে যে সনি এরিকসন বা ওই ধরনের টেলিকমিউনিকেশন কাজগুলো এখন মার্কেটে নাই, দরকার। ঠিক আছে, তখন হচ্ছে ডিসিশন নিতে হবে যে না, আমি এখন মার্কেট ওরিয়েন্টেড। ওকে, তাহলে ওয়ার্ডপ্রেস কি জিনিস, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে আপনাদের? কমন কাজ, আপনি যে কোনো ওয়েবসাইট যদি করতে চান সেটা একটা সিএমএস দিয়ে করতে হবে। আগে জুমলা দিয়ে হতো, এখনো হয়, কিন্তু এখন এটা আরো ইজিয়েস্ট হয়তো ওয়ার্ডপ্রেস করতে পারা যায়। মাত্র 20 মিনিট আমি আপনাদেরকে ওয়েবসাইট তৈরি করে দেখাবো। স্যার ওয়ার্ডপ্রেস কি সব ডোমেইনে ইনস্টল করা যায়? সব ডোমেইনে ইনস্টল, পিএইচপি ব্যাক অবশ্যই, পিএইচপি এবং মাইসিকুয়েল এই দুটো দিয়ে ইনস্টল করতে হবে, তাহলে সব ডোমেইনে যাবে। ওকে, তাহলে এই ছিল মূলত আমার ওভারঅল ছোট্ট একটা ব্রিফ, যেটা দিয়ে আপনি এই জিনিসগুলো আপনাকে কাউন্টার তো আপনাকে শিখতে হবে। এখন আমি আপনাকে রোড ম্যাপ দিয়ে দিব যে আমার ব্যাকএন্ড ডেভেলপমেন্টে আসলে আপনি কখন কি আশা করতে পারেন। ঠিক আছে, আপনাকে প্রথমে কি জিনিসগুলো শিখতে হবে। আমাদের দেশে ঠিক ওভাবে আলাদা করা যায় না যে আপনাকে শুধু ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করবেন বা শুধু ব্যাক এন্ড নিয়ে কাজ করবেন। আমাদের সেটা একটা ডিফিকাল্ট, হাউসগুলো ছোট ছোট হওয়ার কারণে আপনি প্রথমেই তো বড় হাউস যাওয়ার সুযোগ নেই। সো এই জন্য ওভারঅল আপনাকে একটা আইডিয়া বা নলেজ নিয়ে আপনাকে মার্কেটে যেতে হবে, যে এই জিনিসগুলো জানলে মার্কেটে আপনার এই লেভেলের ডিমান্ড আছে বা আপনি এই কাজগুলো করতে পারেন। আমাকে ফার্স্ট হচ্ছে, আমি এমবিবিএস ডাক্তার। একজন এমবিবিএস ডাক্তার উনি আপনার মাথা ব্যথার ওষুধ দেন, পেটে ব্যথার ওষুধ দেন, গ্যাস্ট্রিক হচ্ছে সেটার ওষুধ দেন, হ্যাঁ পা ভেঙে গেছে সেটারও ট্রিটমেন্ট করেন।
ঠিক আছে, জ্বরের জন্য উনি ওষুধ দেন, উনি আসলে ওভারঅল সব জানেন। আপনাকে প্রথমে এমবিবিএস ডাক্তার হবে, আপনাকে এমবিবিএস ডাক্তার হয়ে ট্রিটমেন্ট করা শুরু। এরপর হচ্ছে আপনি এফসিবিএস করেন, স্পেসিফিক ডোমেইনে আপনাকে এক্সপার্ট হতে হবে, তখন আপনি হাই স্যালারি আসেন। একদিন এমবিবিএস ডাক্তারকে দেখবেন এখন ইগনিসিনা ল্যাবে স্কয়ার ডাকে, ওরা কি করে একটা ওষুধ দোকানদারকে খাতির করে যে তোমার এখানে আমি বলবো তোমার ওষুধ বিক্রি হবে, আমি 500 টাকা 500 টাকা বিক্রি করবো, এভাবে শুরু। ঠিক আছে, বাট ইনকাম হচ্ছে বলে দেখে, কারণ সে এমবিবিএস দাদা তারা দরকার সব, আপনাকে এমবিবিএস ডাক্তার হবে। আমি আপনাকে আজকে ফর্মুলা দেবো কিভাবে আপনি এমবিবিএস ডাক্তার হবেন। যেমন একজন বিশেষজ্ঞ ডাক্তার উনি মাসে 2 লাখ টাকা আর্ন করেন, একজন এমবিবিএস ডাক্তার হয়তো মাসে সর্বোচ্চ 50,000 টাকা আর্ন করতে পারে। আবার ডিপেন্ড করে যে কোন সিচুয়েশনে বসছে, উনি কতদিন ধরে প্র্যাকটিস করেন, অথবা প্রচুর রোগীই পাওয়া যায়। নতুন স্টুডেন্ট আসছে, উনি কিন্তু সারাদিন বসে বসে গল্প গুজব। আমার বাসার পাশে এক নতুন ছেলে এমবিবিএস ডাক্তার হচ্ছে, সারাদিন ওষুধ দোকানদার সাথে বসে বসে গল্প। আমি মাঝে মধ্যে দেই, ছোটখাটো ওষুধ লাগলে ওনার পরামর্শ নিয়ে 50 টাকা 100 টাকা 200 টাকা দিলে বসে নতুন বেরিয়েছে তো সমস্যা, বাট আর্নিং হবে। আপনি যদি প্রথমে বিশেষজ্ঞ হতে চান, হয়তো আমরা আসলে কিছুই হবে। আপনি প্রথমে এমবিবিএস ডাক্তার হতে হবে। তাহলে আমি নাম দিব পিএইচপি এমবিবিএস, এই ফর্মুলা বা ওয়েব এমবিবিএস। এর নামটা আসলে পিএইচপি এমবিবিএস বলা ঠিক হবে না, কারণ আপনারা শুধু পিএইচপি দেন, ওয়েব এমবিবিএস। এই ওয়েব এমবিবিএস এর লোকই কখনো সপ্তাহে জাস্ট পিএইচপিতে বাদ দিয়ে সে পাইথনে চলে যাবে। এই ওয়েব এমবিবিএস এর লোকটা তার সব থাকবে, জাস্ট পিএইচপিতে বাদ দিয়ে পারলে চলে যাবে, রুবিতে চলে যাবে, অন্য কিছু চলে যাবে, মানে বিশেষজ্ঞ হবে অন্য বিষয়ে। উনি এমবিবিএস, তখন উনি স্পেসিফিক ডোমেইনের এক্সপার্ট হবে, তখন ওনার ডিমান্ডটা হাই থাকবে, লোকাল আর ইন্টারন্যাশনাল সব জায়গায়। ওয়েব এমবিবিএস এর জন্য আপনাকে যেটা জানতে হবে, HTML জানতে হবে, CSS জানতে হবে, জাভাস্ক্রিপ্ট জানতে হবে, jQuery জানতে হবে, ছোটখাটো অ্যাঙ্গুলারের কাজ জানতে হবে। আমি এগুলো কোথায় আপনাকে এক্সপার্ট হতে বলছি, বাট আপনাকে জানতে হবে। যেমন একজন এমবিবিএস ডাক্তার, এমবিবিএস স্টেটমেন্ট বলে কি, আমি অমুক ডাক্তারকে রেফার করে দিলাম, দয়া করে অমুক ডাক্তারকে আপনি দেখান আর প্র্যাকটিস করেন। ঠিক আমাদের হাউসে আমরা যখন প্রথম ক্যারিয়ার গ্রহণ করি, আমরা সব নিজে নিজে করার চেষ্টা করি, যতটুকু দ্রুত সম্ভব আমার নিজে পারফরমেন্স প্রুভ করতে হবে, যে যত নিজের পারা নিজে আমি এটা করতে পারছি, এই চেষ্টাটা করা। তখন আর হচ্ছে যে ডেডলাইন মিট করতেছে না, কোম্পানি আমার খাবে চাকরিটা। তখন বড় ভাই আমাকে বলুন প্লিজ, আমি একটু এই জায়গাটা আমার উদ্ধার কিভাবে আমি কাজটা করবো। তখন উনি একটা দিয়ে দেবে যে বা উনি এসে বলে ঠিক আছে দাও বসো, কোডটা করে বাহ এক্সপার্ট। ঠিক তখন আমাদের দেশে দেখবেন এমবিবিএস ডাক্তার সব রোগের চিকিৎসা করার চেষ্টা করে, ভালো হয়ে গেলে তুমি মডেল পেয়ে গেল, না হলে বলে যে অমুক বিশেষজ্ঞের কাছে আমি রেফার করবো, তার মধ্যে বিশেষজ্ঞ খবর রাখে। ঠিক তত আপনাকে এভাবে সব কিছু অল্প একদম এগুলো সব এক্সপার্ট হতে হবে এমন কিছু। অ্যাঙ্গুলার জেস, তারপরে যে হচ্ছে আপনাকে পিএইচপি জানতেই হবে, মাইসিকিউএলটা জানতে হবে, ডাটাবেস নিয়ে কাজ করতে জানতে হবে। এখানে একটা বাদ হয়ে গেছে অ্যাজাক্স, তারপর jQuery, অ্যাঙ্গুলার, পিএইচপি, মাইসিকিউএল। অ্যাজাক্স এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডের কমিউনিকেশন করার একটা জাভাস্ক্রিপ্ট প্রযুক্তি। উনি বলছে অ্যাজাক্স কি? অ্যাজাক্স হচ্ছে ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডের কমিউনিকেশন ওয়ে, এটা কমিউনিকেশন ইফেক্টিভ ফাস্টার ওয়ে, রিচ ওয়ে যেটা বলে, সেটা হচ্ছে অ্যাজাক্স। ইভেন jQuery তাই অলমোস্ট তাই করে।
আবার এদের যে কম্পিউটারের কাজ করেছে ডিগ্রি। এরপরে এমবিবিএস ডাক্তার হিসেবে আপনাকে কিছু কাটাছেড়া জানতে হবে, ঠিক আছে? মুসলমানি করা, এমবিবিএস ম্যাডামরা কি করে পেট কাটে, পেট কাটা জানতে হবে, মানে সিজার, ঠিক আছে? তারপর যে ছোটখাটো অপারেশন করা, একটা আসিল উঠছে ওইটা কেটে ফেলে দেওয়া, বা হার্নিয়া, অনেক সময় এগুলো ছোটখাটো কাজগুলো মানে কাটাছেড়া পারে। এইটাকে আমি বলি হচ্ছে কমপ্লিট একটা প্রজেক্ট আপনার থাকতে হবে। এটা খুব বেশি কঠিন প্রজেক্ট না, সিএমএস প্রজেক্ট হতে পারে অথবা ছোট একটা সফটওয়্যার হতে পারে, কমপ্লিট একটা প্রজেক্ট। এখন আপনি এমবিবিএস ডাক্তার হবেন। কারা কারা আপনাদের মধ্যে এমবিবিএস ডাক্তার আছে? আর তোলেন, এই তো একজন আছে, উনি একজন, তিনজন এমবিবিএস ডাক্তার পাওয়া যারা এই জিনিসগুলো সম্পর্কে হালকা পাতলা নলেজ রাখে, ওনার প্রেসক্রিপশন লিখতে পারে। আপনি গেলে উনি আপনাকে কিছু সলিউশন দিতে পারে, ঠিক আছে? তাহলে আপনাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এমবিবিএস ডাক্তার। এরপরে হচ্ছে এমবিবিএস ডাক্তারের স্যালারি আসলে খুব একটা অনেক সময় জব পাবেন না। আমাদের দেশে এমবিবিএস ডাক্তাররা বের হলে যেমন সরকারি একটা চাকরির জন্য লালায়িত থাকে, কবে যে একটা সরকারি চাকরি হবে, বিসিএস ক্যাডার হবো, তারপরে তো শুরু সরকারি অমুক হসপিটালের ডাক্তার এখানে বসেন, তখন একটু ডিমান্ড থাকে। তার উনি ওষুধ দোকানদারের পিছিয়ে পিছিয়ে নিজে একটা চেম্বার খুলে বসে, ঠিক আছে? ঠিক তখন ওই এমবিবিএস যখন আপনি হবেন, আপনার অবস্থাটা একদম হবে। আপনি শুধু স্বপ্ন দেখবেন কোনো একটা হাউস যদি আমাকে চান্স দিত কাজ করার জন্য, তাহলে আমার জীবনটা চেঞ্জ হয়ে যেত। শুধু এই আশায় আপনি দিন রাত যাবেন। এমন একটা সময় আমি আমার স্যার আমি আমার টাকাই দেওয়া লাগবে না, আপনি শুধু আপনার হাউস আমার কাজ করতে হবে। হাউস বলবে টাকা না দিলেও লস আছে, বিকজ তোমার জন্য একটা ফ্যান চলবে, বাতি জ্বলবে, এসি থাকলে এসি চলবে, তারপরে তোমাকে একটা ল্যাপটপ দিতে হবে, ওখানে ইলেকট্রিসিটি পাওয়া যাবে, সব মিলে তোমার একটা সিট তো দেবো, চেয়ার টেবিল মূল্য নাই, তোমাকে টেস্ট করে নিব, দেখছেন? আপনি ফ্রি কাজ করতে চান, তারপর তোমাকে টেস্ট না করে না, তোমাকে মাথায় আদৌ কিছু আছে কিনা। এমবিবিএস টাকে চায়না থেকে নিয়ে আসছো নাকি ঢাকা মেডিকেল থেকে নিয়ে আসছো দেখতে হবে। মেডিকেল থেকে কোনো সার্টিফিকেট বানিয়ে নিয়ে আসতে হবে, টেস্ট করে। তা আপনি হাতে পায়ে কোথাও চান্স পাইলে আপনি মনে করেন এই আমার শেখা শুরু। যেমন আমাদের এমবিবিএস ডাক্তাররা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে থাকে, পাবলিক হসপিটালগুলোতে দেখবেন বিশেষজ্ঞ ডাক্তার থাকে, তার পাশে দেখবেন আপনি কখনো পাবলিক হসপিটাল বিজি হাসপাতাল বা ঢাকা মেডিকেলে গেছেন কিনা, স্যারদের ব্যাগ নিয়ে এমবিবিএস ডাক্তাররা দৌড়াতে সারাক্ষণ স্যার কাজ দিলেই খুশি, এই কাজটা করো ওই কাজটা করো। ইভেন আপনি যদি বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বারে যান, উনার বিশেষ করে ডক্টর দিন মোহাম্মদ নিউরো সার্জন, উনার প্রেসক্রিপশন উনি কখনোই দেখেন। 4-5 জন এমবিবিএস ডাক্তার রোগীদের কথা শুনে ওরা রোগীদের সমস্যাগুলো লিখে রাখে, আর উনি বলে ওরা প্রেসক্রিপশন। এটা ওদের শিক্ষা হচ্ছে যে স্যার এই সমস্যার কারণে স্যার এই ওষুধগুলো এটা ওদের জন্য এক্সপিরিয়েন্স হচ্ছে। ঠিক আপনারাও তখন এই যে ওয়েব এমবিবিএস হয়ে এই টাইপের সমস্যার সম্মুখীন হবেন। তারপর আমি বলবো আপনার সর্বোচ্চ মার্কেট ডিমান্ড থাকে তখন 5K থেকে 5000 থেকে সর্বোচ্চ 15K যদি আপনার কেউ দেয় তাহলে আপনারা লাভ। এটা আপনি বিএসসি পাস করে বেরিয়েছেন বলে আপনি মার্কেট থেকে এত বেশি আশা করবেন লাভ নেই, কারণ আপনার কাজ জানতে হবে। এবার আসুন আমরা এখন নির্দিষ্ট সংশ্লিষ্ট ডোমেইন এক্সপার্ট কিভাবে হতে পারি। এদের আপনি যদি পিএইচপি এক্সপার্ট অথবা আপনাকে পাইথন এক্সপার্ট অথবা আপনাকে পার্ল এক্সপার্ট অথবা আপনাকে রুবি এক্সপার্ট হতে হবে, তখন আপনি মার্কেটে একটা স্যালারি আশা করতে পারেন। ওকে, তারা পিএইচপি তৈরি করছে, আর আপনি ভয় পান ওখানে ঢুকেন না, আমি ওখানে একটা সাজায় বসে একটা ছোট, ঠিক আছে? তো আপনাকে পিএইচপি এক্সপার্ট হতে হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনাকে আরেকটা জিনিস জানতে হবে, এই পিএইচপি এক্সপার্টদের আরেকটা জিনিস জানতে হয়, অ্যাটলিস্ট একটা ফ্রেমওয়ার্ক ভালো জানতে হবে।
আমি আপনাদেরকে সাজেস্ট করবো লারাবেলটা শিখে। আর একটা জিনিস জানতে হবে, বিকজ মোটা চাল মার্কেটে সবাই খাইতে চায়, কি জিনিস মনে আছে? সিএমএস। সেটা কি? ওয়ার্ডপ্রেস। অনেকগুলোই তো আছে, সিএমএস মানে 100 সিএমএস বানাতে আছে, একটাই ঘরে ঘরে এটা ডিমান্ড। আপনাকে এটা জানতে হবে, শুধু থিম কাস্টমাইজেশন না, অ্যাডভান্স থিম ডেভেলপমেন্ট এবং প্লাগইন ডেভেলপমেন্ট। হ্যাঁ, আমরা বলি যে ফ্রিল্যান্সিং এ গেলে, আউটসোর্স করতে গেলে আমরা কাজ পাই না কেন? কারণ আপনি সেই কাজে বিট করেন যেখানে অলরেডি 100 জন অ্যাপ্লাই করছে। আপনি কেন দিবেন? আপনি যেমন $2 চাইছেন, এখন এক্সপার্ট বলছে এই কাজের $2 করে দিন। আসলে সে তো কাজ করে না, সে বিগিনার এটাকে দিয়ে কাজটা করে না, ঠিক আছে? কিন্তু সেই যেহেতু ক্লায়েন্টের সাথে সাক্ষাৎকার দিচ্ছে এজ এক্সপার্ট হিসেবে, ক্লায়েন্ট আগেই নিবে আপনাকে। এই জন্য আমরা সেই কাজে বিট করুন যে কাজে কেউ অ্যাপ্লাই করে, বা বড় যদি 3 জন 5 জন অ্যাপ্লাই করছে, তো ক্লায়েন্ট মনে করতেছে যে সবার সাথে কথা বলবো, আপনার সাথে কথা বলতে আমি হ্যাপি হবে যে না, আমার মনে হচ্ছে ছেলেটা পাবে, তো আপনাকে কাজ। হ্যাঁ, এইটা একটা মেজর ইস্যু যে আপনাকে এক্সপার্ট লেভেলের নলেজ থাকতে হবে এবং এমন কিছু বিষয় শিখতে হবে যেটাতে সবাই আপনি প্রবলেমটা দেখে বুঝতে পারবেন যে এটা আমি সলিউশন দিতে পারবো। এই সলিউশন দেওয়ার ক্যাপাসিটি অর্জনের জন্য আপনাকে পিএসপি এক্সপার্ট হতে হবে, এটা সবাই পারে। একটা প্রবলেমের জন্য আমার একটা রিসেন্ট একটা ইস্যু ছিল, আমার ক্লায়েন্ট বলছে যে আমার সফটওয়্যারটা নিজেই কিছুক্ষণ পর ঘুমাবে বা জেগে উঠবে। হ্যাঁ, এখন ঘুমাবে, আমার নিজে নিজে যে পিএসপি তে কাজটা অনেকের কাছে শুনতে কঠিন মনে হয়। হ্যাঁ, তখন পরে কি করলাম, আমরা সলিউশনটা কি দিলাম যে আমরা একটা ফাংশনের নাম জানি, আমাদের স্লিপ, সে ওকে যদি টাইম বলে দিতে ওই টাইমে সে ঘুমায়, টাইম সে অলরেডি ঠিক আছে। হ্যাঁ, তার মানে কি আপনি ওই লেভেলে ফাংশনগুলো পড়ালেখা করছেন, এর উপরে 100 করে ফাংশন আছে, আপনি এর শুধু বেসিকটা জানেন। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড এর অনেক ফিচার আছে, যেমন অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে, আপনি কখনো সেখানে কাজই করেন না। আপনি অবজেক্ট ওরিয়েন্টেড ইন্টারফেস আপনি কখনো সেখানে জানেন না, অবজেক্ট ওরিয়েন্টেড ট্রেড আছে আপনি সেখানে কখনো জানেন না, তাহলে ওই জিনিসগুলো আসছে নিশ্চয়ই কমপ্লেক্স কাজগুলোকে সলভ করার জন্য, যেটা আপনি সেখানে যাতায়াত হয় না, আপনি এই ধরনের প্রবলেমগুলো আসতে কিভাবে সলভ করবেন, অ্যাডভান্স বিষয়গুলো আপনি। তারপরে যে ক্লায়েন্ট স্পেসিফিক বলেই দিতে লারাভেল ডেভেলপ করার শুধুমাত্র অ্যাপ্লাই করো। তো আপনি যেহেতু লারাভেল জানেন না, আপনি এখানে অ্যাপ্লাই এমনিতেই করবেন। ক্লায়েন্ট স্পেসিফিক বলেই দিবে যে তুমি তোমার ওয়ার্ক, আমরা বলি যে বাকিটা জব নেই, আমি বলবো আপনি কয়টা প্রজেক্ট করছেন, প্রজেক্ট করার জন্য কি মার্কেটে জবের দরকার আছে? দরকার নেই। প্রজেক্ট করে আপনি গিটহাব উঠে রাখেন, ক্লায়েন্ট যখনই চাই বলতে আমার গিটহাবে এই ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, আপনি ওয়ার্ডপ্রেস একটা প্লাগইন করে ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে সাবমিট করে রাখেন, প্লাগইন ডিরেক্টরিতে ওটা অ্যাপ্রুভ করে দিলে ওটা আপনার প্রোফাইলে হয়ে গেছে, ওটা দেখে আপনাকে দিন। ঠিক আছে, তো এই স্পেসিফিক এমবিবিএস করে এই স্পেসিফিক ডোমেইন ধরে আপনাকে এক্সপার্ট, তখন আপনার মার্কেটে যখন আপনি ইএসপি এক্সপার্ট, শুধু ইএসপি এক্সপার্ট প্লাস আপনি লারাভেল করেন, ওয়ার্ডপ্রেসও এক্সপার্ট, আপনার কাছে তো আপনি তখন মার্কেটে বাংলাদেশে এই লেভেলের নলেজ আমার দেখা কয়েকশো আছে, তারা 50K থেকে 200K পর্যন্ত স্যালারি করছে। বাংলাদেশে 200K তো হাই, অনেক হাই, এটা তো বিস্ময়কর স্যালারি। যে লোকটা 200K স্যালারি মিষ্টি কয়েক কোটি টাকার আউটপুট ছিল, তার আসল হচ্ছে কোড করে, সে ওই আরো 10 জন এক্সপার্টকে টিম লিড দেয়, সে টিম লিডার, সে ওই এক্সপার্টদেরকে স্ট্যান্ডার্ডাইজ মেইনটেইন করে, তাদের কোডগুলোকে এক জায়গায় আউটপুট বের করে নিয়ে আসে। কি ধরনের নলেজ থাকলে এক্সপার্টের উপর এক্সপার্ট গিরি করা, তাহলে আপনি ব্যবসা করতে পারেন। ঠিক আছে, এটা ছিল মোটামুটি আপনাদের। তাহলে আমরা আজকে জানবো, এরপর আমি জানবো আমরা এই কোর্সে কি কি শিখব। এবার আমরা আপনাদের রোড ম্যাপ জেনে গেছেন কি কি আসলে আপনাদের শিখতে হবে।
এই কোর্সে 4 দিনে আমরা আসলে কি শিখব সেটা আমরা এখন